ভিডিওগুলো প্রায় ৩ থেকে ৪ মাস আগে করা। লাস্ট নভেম্বরে আমি যখন কম্বোডিয়া থেকে বাংলাদেশে গিয়েছি, ঠিক তখন এই ভিডিওগুলো করেছিলাম। ভেবেছিলাম খুব সুন্দর করে একটা ব্লগ বানাবো, তারপরে এগুলো দিব। কেন শেয়ার করা হয়নি জানি না। তো মনে হলো যে যেহেতু ভিডিওগুলো করাই আছে, একটা ব্লগ তো শেয়ার করাই যায়। সো হ্যালো, কী অবস্থা সবার? ওই দিন আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে খুব সময় লেগেছিলো, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেছিল ট্রাফিকের কারণে, যে জায়গায় 20 থেকে 25 মিনিট সময় লাগে। তো আমরা লাউঞ্জে বসতে পারিনি। সো তাড়াতাড়ি করে ইমিগ্রেশনটা ক্রস করে জাস্ট প্লেনে উঠে গেছি, যেহেতু আমাদের থাইল্যান্ডে প্রায় 13 ঘন্টার একটা ট্রানজিট ছিল। সো আর প্রবলেম হয়নি, যেহেতু ওখানে গিয়ে আমরা রেস্ট নিতে পারবো, খাওয়া দাওয়া করতে পারবো, বাচ্চাদেরও খাওয়াতে পারবো। অনেক লম্বা ট্রানজিটে থাকার জন্য আমরা ওখানে একটা হোটেল বুক করেছিলাম। এটা হলো এয়ারপোর্টের ভিতরেই যে লাউঞ্জে আমরা বসি নর্মালি, সেই লাউঞ্জেরই হোটেল। সো ওখানে আমরা যেহেতু একটা থাকবো, তাই আমরা আগে থেকে এটা বুক করে রেখেছিলাম। আমি জানি অনেকের মনেই কোশ্চেন আসবে যে কম্বোডিয়া থেকে বাংলাদেশে আসতে থাইল্যান্ডে কেন এত বড় লম্বা ট্রানজিটের দরকার হয়, এর মধ্যে কি আর ফ্লাইট ছিল না? আসলে আমাদের এর মধ্যে ফ্লাইট ছিল, আমাদের হয়তো বা এত লম্বা ট্রানজিট হতো না বা হোটেল বুক করতে হতো না। যেহেতু আমরা বাচ্চা নিয়ে যাচ্ছি, আমাদের বাচ্চাদের প্রায়োরিটাইজ করতে হয় আগে, কারণ মিডনাইটে বাংলাদেশে যাওয়ার পর ওখান থেকে বাসায় যাওয়া, বাসায় গিয়ে বাচ্চাদেরকে প্রিপেয়ার করা, ঘুমানোর জন্য খাওয়ানো, সব কিছু মিলিয়ে আসলে সেই সকাল হয়ে যায় বা ভোর হয়ে যায়। কারণ আমরা যখন থাইল্যান্ড এয়ারপোর্টে পৌঁছাই তখন ঠিক রাত 12টা, আর তারপরের ফ্লাইটটা ছিল প্রায় রাত 2:30 থেকে 3টার দিকে। সো বাচ্চাদেরকে নিয়ে মিডনাইটে ফ্লাই করাটা আমার কাছে অনেক কষ্টকর মনে হয়। যাই হোক, আমরা এখন লাউঞ্জে চলে এসেছি। এখানে আমাদের সব ফর্মালিটিসগুলো শেষ করে আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। সো এই হলো লাউঞ্জের ভিউটা। লাউঞ্জটা বাইরের থেকে যতটাই সুন্দর এবং স্পেশাস, ভিতরে আসলে ততটাই ছোট। রুমগুলো খুবই ছোট। রুমগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তারপরও বিপদে কাজে লাগানো আর কি। যাই হোক, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে খাইয়ে আমি চলে গেলাম ফ্রেশ হতে। আসলে সারাটা দিনের এই ধকলের পরে এই ফ্রেশটা না হলে আমি আসলে ঘুমাতে পারবো না। যত কষ্টই হোক, আমি দেখা যায় ফ্রেশ ট্রেশ হয়ে তারপরেই ঘুমাই। ফ্রেশ হতে হতে একবার মনে হচ্ছিল আমি শাওয়ার নিয়ে ফেলি, কারণ সারাদিন আমার উপর এত ধকল গিয়েছে, মনে হচ্ছিল যে গোসল করতে পারলে ভালো একটা ঘুম হবে। কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আর গোসল করিনি। ছোট্ট করে একটা বেরোনি করে রেডি হয়ে গেলাম। সো এই হলো পুরো ওয়াশরুমের লুক। তো রাতে প্রায় 4-5 ঘন্টা ঘুমিয়ে সকাল প্রায় 7টার দিকে উঠি, যেহেতু আমাদের 10টার দিকে ফ্লাইট ছিল। এখানে ব্রেকফাস্ট যে মেনু ছিল, মেনু থেকে চুজ করতে হয়েছিল। মেনুতে খুব ভালো কিছু ছিল না, আমরা জাস্ট একটু কফি আর ব্রেড খেয়ে চলে গিয়েছি বোর্ডিংয়ের দিকে। মাহারাজ আসলে সকালের সময়টা খুবই ক্র্যাঙ্কি হয়েছিল, তার ঘুম হয়নি, সে আরও ঘুমাতে চাচ্ছিল, কিন্তু আমরা তাকে উঠিয়ে ফেলেছি। বাচ্চা নিয়ে আসলে যারা জার্নি করে একমাত্র তারাই বলতে পারবে এর কষ্ট। যাই হোক, ওকে একটু বানানোর জন্য ওকে এখানে প্রিঙ্গলস কিনে দিলাম। হাই বলো সবাইকে। আমার 2 ছেলে ঠিক 2 রকম। মাহারাজ জার্নি খুব একটা এনজয় করে না, সে খুবই টায়ার্ড হয়ে যায়, কিন্তু শেয়ারেজ খুবই এনজয় করে। আর রিজবি এখানে ডিউটি ফ্রি শপ থেকে আমাকে একটা পারফিউম কিনে দিয়েছি, যেহেতু অক্টোবরে আমার বার্থডে ছিল, সে কিছু দেয়নি। সো এখানকার পারফিউমগুলো খুবই ভালো ছিল। আর আমরা এখানে এখন মেট্রোতে করে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে চলে যাচ্ছি। আমরা আমাদের যেখানে বোর্ডিং হবে সেখানে কাছাকাছি একটা লাউঞ্জে গিয়ে আবার বসি, যেহেতু তখন কিছু খেতে পারিনি আর তখন প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। তো এই লাউঞ্জটা খুবই ভালো ছিল, খাবারগুলো খুব মজা ছিল। বাংলাদেশে এসে পৌঁছালাম। প্লেনের ভিতরে আমার আর কোনো কিছু রেকর্ড করা হয়নি, আসলে করতে পারিনি। বাংলাদেশে মাটিতে পা দেওয়ার সাথে সাথে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আর জুলাই আগস্টের আন্দোলনের পর এটা ছিল আমার বাংলাদেশে প্রথম যাওয়া। যাই হোক, অনেক দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরেও ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।